নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আমাদের অনেকেরই হাঁটু মাঝে মধ্যেই অ্যালার্ম ক্লকের মতন রেড সিগন্যাল দেয় যে অনেক হয়েছে বাবা, এবার একটু থামো। হাঁটুর সমস্যা মানে কিন্তু খালি শারীরিক সমস্যা নয়, এটা আমাদের স্বাধীনতা হারিয়ে যাওয়ার একটা গল্পও বটে। ধরুন, যে মানুষটা সারা জীবন সে সংসার সামলেছে, বাজার করেছে, রোজগার করেছে, বাচ্চাদের স্কুলে নিয়ে গেছে, কিন্তু আজকে হাঁটুর ব্যথার জন্য সে পুরোপুরি গৃহবন্দী, বিছানা থেকে উঠতেই পারছে না। তাই আজকে আমরা আলোচনা করব হাঁটুর ব্যথা বা আর্থারাইটিস নিয়ে, কারণ আজকে আমাদের এই ভয়কে জয় করতে হবে। আর আমরা হতাশা নিয়ে কথা বলবো না, আমরা নতুন করে আবার চলার পথ নিয়ে আলোচনা করব। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর আনন্দ কিশোর পাল এবং ডক্টর রনেন রয়। সুস্বাস্থ্যে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই ডক্টর পাল, আসি আপনার কাছে। যেহেতু আর্থারাইটিস আমাদের আলোচ্য বিষয় আজকে, সত্যি কি বয়স হলেই কি বার্ধক্যের কারণেই আর্থারাইটিস হয়? আর্থারাইটিস বলতে আমরা ঠিক কি বুঝি স্যার? নমস্কার, তো আমি আনন্দ কিশোর পাল। আমি আজকে আমরা আলোচনায় আসছি। তো একটা ছবি দেখে নিই। আর্থারাইটিস মানে হচ্ছে আর্থ্রোস কথা মানে হচ্ছে জয়েন্ট, আইটিস মানে ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ। যে কারণে দেখুন আমাদের জয়েন্টের মধ্যে, এটা যদি নর্মাল জয়েন্ট হয়, এইদিকে দেখুন, যে ডান দিকে দেখুন, এই যে আর্থ্রাইটিস হলে পরে এই তার মধ্যে যে সাদা যে গ্লিসেনিং যে সারফেসটা, এর মধ্যে একটা সুন্দর পর্দা আমাদের ভগবান দিয়েছেন, সেটা কিন্তু সেটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে। এবং সেই কারণে যেটা সমস্যা হয়, মানুষ যখন শুয়ে থাকে বা বসে থাকে, রেস্টে থাকে, কোনো সমস্যা নেই, যেই মুভমেন্ট হলে তার ব্যথা শুরু হয়। অর্থাৎ আমরা বলি কি, যখন মুভমেন্ট ইজ দ্য লাইফ, মুভমেন্ট যখন ল্যাক অফ মুভমেন্ট ইজ দ্য ডেথ, তাই নয় কি? এই জন্য মুভমেন্ট, এই আর্টিকুলার কার্টিলেজ যেটা, যে পর্দাটা, এটা কিন্তু মুভমেন্টের সঙ্গে রিলেটেড। অর্থাৎ মুভমেন্টের সঙ্গে কারোর যদি ব্যথা হয়, আবার রেস্ট নিলে কমে যায়, তাহলে সেটা কিন্তু একটা আর্থারাইটিসের সিমটমস হতে পারে। বেশ, ডক্টর রায়, আসছি আপনার কাছে। ঠিক কত রকমের আর্থারাইটিস হয় বা মানুষ বুঝবে কি করে যে তার আর্থারাইটিস হয়েছে? দেখুন, আর্থ্রাইটিস ব্যাপারটা আনন্দ যেরকম বললো, যে কোনো গাঁটে যদি ব্যথা হয় সেটা কিন্তু আর্থ্রাইটিসের মধ্যে পড়ে। এখন আর্থ্রাইটিস অনেক রকমের হতে পারে। আপনার কম বয়স থেকে, একদম জন্ম থেকে জুভেনাইল আর্থ্রাইটিস হতে পারে, রুমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস বলে একটা রোগ আছে, তার থেকে হতে পারে, কোনো জয়েন্টে ইনফেকশন হলে হতে পারে, গাউট থেকে হতে পারে, চোট থেকে হতে পারে, ইনফেকশন থেকে হতে পারে। তাই আর্থ্রাইটিস অনেক রকমের হয়, কিন্তু আজকে আমাদের মেন আলোচ্য বিষয় হলো অস্টিও আর্থ্রাইটিস, বা যেটা বয়সের সঙ্গে সঙ্গে যখন যেই ক্ষয়টা হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। যেটা আর কি জয়েন্টের আনন্দ যেটা বোঝালো আমাদের, যে আমাদের নর্মাল জয়েন্টের মধ্যে আমরা যদি দেখি যে এখানে আপনার জয়েন্টের ওপরে একটা ভালো নর্মাল কার্টিলেজ আছে, এই কার্টিলেজটা আস্তে আস্তে যখন ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু এই জয়েন্টটা আস্তে আস্তে নিচের হাড়গুলো বেরিয়ে যায়। তো আপনি একটা নর্মাল জয়েন্ট একদম স্মুথ, মোলায়েম, পাতলা, তেল দেওয়া, লুব্রিকেট করা থাকে, কিন্তু আর্থ্রাইটিস যত আস্তে আস্তে বাড়তে থাকে, এই হাড়টা যখন বেরিয়ে যায়, তখন অটোমেটিকলি জয়েন্টের মাঝখানে যে গ্যাপিংটা থাকে সেটা কমে যায়, আর হাড়ে হাড়ে ঘর্ষণ খেতে শুরু করলে তখন ব্যথা ক্রমশ বাড়ে। আর একটু প্রথমের দিকে একটু বেশি স্ট্রেন করলে বাড়ে, তারপরে যত বাতটা বাড়বে তখন দেখবেন যে দাঁড়ানোর ক্ষমতা বা হাঁটা চলা করার ক্ষমতা, প্রথমে সাধারণত শুরু হয় আপনার ধরুন সিঁড়ি ওঠানামা, বা কিছুক্ষণ বসে থাকলে উঠে দাঁড়ালে হাঁটুতে ব্যথা, কিন্তু যত আর্থ্রাইটিস বাড়বে তখন অটোমেটিকলি জয়েন্টের সমস্যাও বাড়বে। বেশ, খুব প্র্যাকটিক্যাল ভাবে পয়েন্টটা আপনি তুলে ধরেছেন ডক্টর রায়। আসি ডক্টর পাল আপনার কাছে। ধরুন, কি ধরনের সমস্যা নিয়ে, এই যে স্যার বললেন যে প্র্যাকটিক্যাল পয়েন্টে একটা মানুষ দৈনন্দিন জীবনে তার সমস্যা হতে পারে, আর কি সিমটমস নিয়ে রোগীরা সাধারণত আসে, সে তো বুঝতে পারবে না যে তার আর্থারাইটিস হয়েছে? এক্স্যাক্টলি। তা প্রথমে যেটা বললাম, প্রথমে বুঝতে হবে কারুর গাঁট থেকে যে ব্যথাটা আসছে সেটা মুভমেন্টের সঙ্গে রিলেটেড। অর্থাৎ সে যখন শুয়ে আছে বা বসে আছে তার কোনো ব্যথা নেই, যেই হাঁটতে শুরু করলো তার ব্যথাটা শুরু হলো। এটা আমি একটা খুব সাধারণভাবে বলি কি, সিনেমা হল সাইন। সিনেমা হল মানে কিছু কিছু সিনেমা আছে বেশি, ধরুন 3 ঘন্টা 4 ঘন্টা, তার ইন্টারভ্যালটা 2 ঘন্টা পরে হচ্ছে, রিসেন্টলি আর দেখেছেন নিশ্চয়ই। তো সেই সিনেমা হল 2 ঘন্টা বসে থাকার পরে ইন্টারভ্যালে যখন সে উঠতে যাচ্ছে তখন তার ব্যথা হচ্ছে। প্রথমে সে এনজয় করেছে প্রথম 2 ঘন্টা, কোনো সমস্যা নেই, যেই শুরু করলো কাজটা তখন তার ব্যথা হলো। আবার একটু পপকর্ন বা কিছু জিনিসপত্র কিনে টিনে এনে আবার সে বসলো, আবার ব্যথা চলে গেল। এইটা কিন্তু আর্থ্রাইটিসের প্রথম লক্ষণ।
এবং এটা স্যার যেটা ইজিলি এক্ষুনি বললেন, এটা যদি কেউ ইগনোর করে, কেউ যদি ওষুধ নিজের মতো ওষুধ খেতে থাকে, নিজেকে চিকিৎসা না করে এটাকে ইগনোর করে, সেটা সেকেন্ড স্টেজে চলে যায়। সেকেন্ড স্টেজ কীরকম, যে আর্টিকুলার কার্টিলেজটা পার্মানেন্টলি ড্যামেজ হতে শুরু করে, তখন কিন্তু ব্যথাটা বারবার হতে থাকে, বা এটা অকেশনাল হলো, তারপরে বারবার হলো, এবং যেটা স্যার বললেন যে দুটো হাড়ে হাড়ে ঘষা খেয়ে সেই জায়গার মধ্যে ব্যথা প্রদাহ তৈরি হলো, জল জমে গেল, মাঝে মাঝে ফুলে যেতে থাকলো, তারপরে এন্ড স্টেজ যেটা, সেখানে সব সময় ব্যথা। এই স্টেজে কিন্তু তখন আর জয়েন্টটাকে প্রিজার্ভ করা খুব ডিফিকাল্ট। আমি যেন একটা ছবি দেখে নিতে পারি। প্রথমে দেখুন এই যে ভদ্রলোকের এর একটা পা প্রথমে বেঁকেছে এবং দেখা যাচ্ছে অন্য পাটা রিলেটিভলি স্ট্রেট আছে। এটা হচ্ছে নর্মাল জয়েন্ট। দেখুন একটু আগেই যেটা বললেন সুন্দর, তার জয়েন্টের মধ্যে লুব্রিকেটিং সারফেস থাকে, কিন্তু জয়েন্টটা যদি ড্যামেজ হয়ে যায়, এটা দেখুন দুটো হাড়ের মধ্যে স্পেসটা একেবারেই নেই, এবং সেটা দুটো হাড়গুলো কেমন একটা ইরেগুলার হয়ে গেছে, এবং এইটাই হচ্ছে আমাদের আর্থ্রাইটিসের লক্ষণ। বেশ, আপনি খুব চমৎকার একটা পয়েন্ট তুলে ধরেছেন, কারণ সিনেমা হলে বিশেষ করে আমরা আনন্দ পেতে যাই, এবং সেটা যদি আমাদের কাছে দুঃখের কারণ হয়, সেটা খুবই ব্যথার একটা জায়গা রয়েছে। ডক্টর রায়, আসছি আপনার কাছে। এই যে আমরা শুনলাম যে বয়স্কদের মধ্যে আর্থ্রাইটিস হচ্ছে, আজকাল কিন্তু দেখা যাচ্ছে অল্প বয়স্কদের মধ্যেও এই সমস্যা দেখা দিয়েছে। তার কারণগুলো কি কি বলে আপনি মনে করেন? আপনার কম বয়স থেকে আর্থ্রাইটিস অনেকগুলো কারণে হতে পারে। এক হলো অনেক ফ্যামিলিতে বাতের ধাত থাকে, আর কি ধরুন মা বাবা কাকা মামা দাদু দিদা কম বয়সে আর্থ্রাইটিস হচ্ছে, তাই সেগুলো দেখা যায় যে ধরুন 40-এর ঘরে 50-এর দশকে এই তখন থেকেই আর্থ্রাইটিস দেখা দিতে পারে। 2 নম্বর হলো যদি কোনো আগে অল্প বয়সে চোট লেগে থাকে, ধরুন খুব যারা এক্সেসিভ ফুটবল ইঞ্জুরি বা ওইরকম কন্ট্যাক্ট স্পোর্টে যাদের হাঁটুতে অনেক দিন ধরে চোট হয়েছে, যেমন প্রফেশনাল ফুটবলারদের দেখি আমরা অনেক কম বয়সে আর্থ্রাইটিস হয়। বা ধরুন কারুর গাউট হচ্ছে, বারবার একটা অ্যাটাক হচ্ছে, তার থেকে জয়েন্টের কার্টিলেজ ড্যামেজ হচ্ছে। বা ধরুন অন্য কোনো আর কি সিস্টেমিক আর্থ্রাইটিস, যেমন রুমাটয়েড বা এইসব ধরনের ক্ষেত্রে হয়তো আপনার বাকি রোগটা চিকিৎসা করে আস্তে আস্তে হয়তো কমে গেল, কিন্তু হাঁটুর যদি ড্যামেজ অলরেডি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আর্থ্রাইটিসটা আস্তে আস্তে বাড়বে। তাই কার্টিলেজ একবার ড্যামেজ হয়ে গেলে সেটা কিন্তু রিপ্লেস করা খুব মুশকিল। কেননা আনন্দ যেটা বললো যে অ্যাডভান্সড আর্থ্রাইটিসের কিন্তু চিকিৎসা করা উইথ মেডিসিনস অ্যান্ড আদার থিংস ইজ ভেরি ডিফিকাল্ট। সো আর্থ্রাইটিস হাঁটুতে বা যে কোনো জয়েন্টে ব্যথা হলে ব্যথার ওষুধ না খেয়ে কোনো ভালো অর্থোপেডিক সার্জন বা ডাক্তারকে ডেফিনেটলি দেখানো উচিত। বেশ, ডক্টর পল, আপনি হ্যাঁ, আমি একটা ছবি দেখাতে পারি। এই ছবিটা যদি আমরা দেখে নিতে পারি, স্যার যেমন বললেন যে আমাদের কম বয়স থেকে আমাদের প্রিপেয়ার হতে হবে। এই আর্টিকুলার কার্টিলেজটা যেটা আপনি বললেন, দুটো পর্দা, খুব মসৃণ পর্দা, এটা পৃথিবীর মধ্যে সবথেকে মসৃণ পর্দা। মানুষ এখন এত সুন্দরভাবে মসৃণ পর্দা আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি করতে পারেনি। তো এই মসৃণ পর্দার কিন্তু কোনো রক্ত চলাচল থাকে না, নিজস্ব কোনো রক্ত চলাচল নেই, তার কোনো ব্লাড সাপ্লাই সার্কুলেশন কিচ্ছু নেই। সে শুধু তার আশেপাশের পারিপার্শ্বিক জায়গা থেকে তার খাদ্য নিয়ে বেঁচে থাকে। তাই সেই খাদ্যটা পাবে কি করে? তার জন্য অ্যাক্টিভিটি দরকার, এই মুভমেন্ট দরকার। কিন্তু সে যদি দেখুন এই ছবিটা দেখে নিই, কেউ যদি সেই অ্যাক্টিভিটি প্রথম থেকেই সে না করছে, সে দেখুন সে ছোটো থেকে সে তার সিডেন্টারি লাইফস্টাইল, সে খাওয়া দাওয়া করে খালি বাড়ির মধ্যেই থাকছে, সে খেলাধুলা করছে না, তার ওবেস হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এবং সে অনেক সময় অকুপেশনের সঙ্গে রিলেটেড, কেউ হাঁটুর ওপর প্রেশার দিয়ে কাজ করছে, এইগুলো কিন্তু তার হবার একটা কারণ। সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা বলবো, ওবেসিটি। কারুর যদি দেখা যাচ্ছে যে 5 পাউন্ড ওয়েট যদি কেউ কমাতে পারে, তার 3 থেকে 5 গুণ ওয়েট তার হাঁটু থেকে কিন্তু তার কমে যায়। তাহলে এই ওবেসিটিটা এতটাই ইম্পর্টেন্ট, এবং চাইল্ডহুড ওবেসিটি একটা মারাত্মক ব্যাপার। আমরা সেটা একটা আলোচনা করতে পারি আলাদা করে, এবং এটা থেকে কিন্তু আমাদের সচেতন হতে হবে। এবং অল্প বয়স মানেই যে আমার হাঁটু সেফ আছে, এই কথাটা একদমই তাহলে ভুল বোঝাই গেল। আর এখন চিপস আর বার্গারের যুগে বাচ্চাদের মধ্যে তো এই ওবেসিটি ঢুকেই গেছে, প্রথম থেকেই আমরা তাদের হাতের মধ্যে জিনিসটা দিয়ে দিচ্ছি। ডক্টর রয়, রেড ফ্ল্যাগ সাইন্সগুলো কি কি, ঠিক কোন সময়? কারণ যেহেতু এটা একটা লং প্রসেস, অনেকদিন ধরে মানুষটি কষ্ট পাচ্ছে, কখন বুঝবে যে ডাক্তারবাবুর কাছে এবার একটু যাওয়ার দরকার? দেখুন, রেড ফ্ল্যাগ বলতে আপনি এক্ষুনি যেটা বললেন যে আমার মনে হয় খুব কম বয়স থেকেই একটা হেলথের ওপর নজর থাকা উচিত। কেননা আর কি টু রিমেন হেলদি একটা লেভেল অফ অ্যাক্টিভিটি করা দরকার, ডায়েটটা ঠিক রাখা দরকার, লাইফস্টাইল ঠিক রাখা দরকার। কারণ ইভেন থিংস লাইক এক্সেসিভ স্মোকিং বা এইসব ধরনের জিনিসও জয়েন্ট হেলথ যেরকম অন্য জিনিসে
এফেক্ট করতে পারে, ইভেন ইট ক্যান এফেক্ট দ্য বোন অ্যান্ড জয়েন্ট হেলথ অ্যাজ ওয়েল। তাই এই সব লাইফস্টাইল তো আছেই। তাছাড়া কিন্তু রেড ফ্ল্যাগ বলতে যেটা মেন জিনিস হলো যে প্রাথমিকভাবে ধরুন যেটা এক্ষুনি বললো যে আপনার সিনেমা হল সাইন বা ওই রকম ধরুন কোথাও গেলেন একটু বিয়ে বাড়িতে গিয়ে দেখতে শুরু করলাম কোথায় চেয়ার আসি কারণ আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, বা এরকম ধরনের যাদের প্রবলেম হবে, একতলা দোতলা সিঁড়ি উঠতে যাদের অসুবিধে হচ্ছে, এই সব ধরনের প্রবলেম মানে আর অল ইন্ডিকেশনস অফ আর্লি আর্থরাইটিস। আর এই রকম স্টেজে যদি আমরা চিকিৎসা করতে পারি তা আমরা ডেফিনেটলি রোগটাকে কন্ট্রোলে করতে পারবো, হয়তো ইনডেফিনেটলি না কিন্তু ডেফিনেটলি অনেক দিন আমরা ইট শুড বি এবল টু কন্ট্রোল দ্য কার্টিলেজ ড্যামেজ, যাতে দ্রুত রোগটা না বাড়ে। তো হ্যাঁ, আমার একটা বক্তব্য এখানে আমি একটু অ্যাড করছি স্যারের সঙ্গে। তো আমি একটা খুব সুন্দর আমি সাধারণ মানুষকে আমি একটা টিপস দিতে চাই, তারা কয়েকটা জিনিস যদি ফলো করেন তারা সহজেই বুঝতে পারবেন তাদের আর্থ্রাইটিস আসছে কিনা। যেমন একটা অনেকক্ষণ বসে উঠতে গেলে ব্যথা হয়, যেটাকে আমরা সিনেমা হল সাইন বললাম। এটা ছাড়াও কেউ যদি দেখেন যাদের হাতের স্ট্রেংথ কমে যাচ্ছে, যাদের হাতের স্ট্রেংথ যেটা হাত থেকে কিছু জিনিস পড়ে যাচ্ছে সেটা সার্ক এফ বলে, স্ট্রেংথ, হাতের স্ট্রেংথ কমে যাচ্ছে, হাত থেকে পড়ে যাচ্ছে, তার শরীর বাজারে থলি নিতে পারছে না, চেয়ারে বসে ওঠার সময় সে হাতে ভর দিয়ে উঠতে হচ্ছে, সরাসরি উঠতে পারছে না, সিঁড়ি দিয়ে উঠতে গেলে মনে হচ্ছে 10টা সিঁড়িও সে হাঁটতে পারবে না, অথবা বারবার পড়ে যাওয়ার টেন্ডেন্সি হচ্ছে। এই সমস্যাগুলো যদি তার হয়ে থাকে তাকে কিন্তু সতর্ক হতে হবে, তার কারণ তার মাসল দুর্বল হয়ে আছে। কারণ আর্থ্রোসিস যেটা আমরা বললাম সেটা কিন্তু একটি সিম্পল রোগ নয়, এটা কিন্তু 2-3টে রোগের সমষ্টি মাত্র। তার মধ্যে অস্টিওআর্থ্রোসিস, তার আরেকটি খুব কাছাকাছি রোগ হচ্ছে অস্টিওপোরোসিস, তার সঙ্গে সার্কোপেনিয়া। অস্টিওপোরোসিস মানে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, এবং সার্কোপেনিয়া মানে হচ্ছে তার পেশি দুর্বল হয়ে যাওয়া, এবং এই 3টি ট্রায়ো একসঙ্গে কাজ করে। কাজেই সাধারণ মানুষ যদি এইগুলি ফলো করে, এই 5টা যে উঠতে তার কষ্ট হচ্ছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হচ্ছে, বারবার পড়ে যাওয়ার টেন্ডেন্সি হচ্ছে, হাতের জোর কমে গেছে, এবং সে চেয়ারে থেকে উঠতে গেলে হাতে ভর দিয়ে উঠতে হচ্ছে, এই সমস্যাগুলো যদি থাকে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। দৈনন্দিন অ্যাক্টিভিটি দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, সমস্যা অবশ্যই জেনে নেব। নমস্কার, কে বলছেন যদি একটু বলেন সমস্যাটা, আমরা শুনছি। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন, আমরা শুনছি। নমস্কার, আপনার সমস্যাটা যদি বলেন। নমস্কার, আমি বাঁকুড়া জেলা সোনামুখী থেকে মদন মোহন দে বলছি। নমস্কার, আপনার সমস্যাটা যদি বলেন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে আমার দুটো হাঁটুতেই আর্থারাইটিস হয়েছে। তো সমস্যা হয়েছে দুটো হাঁটুতেই আমার আর্থারাইটিস হয়েছে। এখানে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, উনি এক্সরে করে কনফার্ম রয়েছেন আর্থারাইটিস হয়েছে। আমাকে এমনি কিছু ব্যায়াম করতে দিয়েছেন, আর মেডিসিন কিছু দিয়েছিলেন, ক্যালসিয়াম জাতীয় কিছু ওষুধ। তো বর্তমানে আমি মর্নিং ওয়াক করি, আমার এমনি হাই প্রেশার আছে, তো মর্নিং ওয়াক কি এখন করা চলবে? আমি দেখছি হাঁটাটা বন্ধ করে। বেশ, আমরা বুঝে গেছি আপনার সমস্যা, শুনতে থাকুন। আমি আশা করছি আমাদের অনুষ্ঠান থেকে আপনি পরের জন ফোন করছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, থেকে গিয়েছিলাম 28 তারিখে, সমুদ্রের ঢেউতে পড়ে গেছি। তারপরে ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুই হচ্ছে না, আমি হাঁটতেই পারছি না। বেশ, আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর রয়, আসছি আপনার কাছে। প্রথম প্রশ্নের উত্তরে জানতে চাইছেন মর্নিং ওয়াক উনি করতে পারবেন কিনা, কারণ এক্সরেতে কনফার্ম হয়েছে যে আর্থারাইটিস হয়েছে। এটা ঠিক যে আপনার আর্থরাইটিস আছে, এটা এই আর এক্ষুনি আমরা যেটা শুনলাম যে আপনার আর্থরাইটিস বা এই 3টে পার্ট আছে, একটা হলো মাসল উইকনেস, একটা হলো হাড়ের ক্যালসিয়াম কমে যাওয়া বা যাকে অস্টিওপোরোসিস বলি, আর একটা জয়েন্টের ইনফ্লামেশন। তো ক্যালসিয়ামটা খেলে ডেফিনেটলি আপনার যদি অস্টিওপোরোসিসের ধাত থাকে, ক্যালসিয়াম শুড হেল্প। কিন্তু এমন কোনো আমাদের স্টাডি নেই যেখানে দেখিয়েছে যে আমরা হাঁটলে পর বা এক্সারসাইজ করলে পর বাতটা আরও দ্রুত বাড়বে বা হাড়ের আরও বেশি ক্ষয় হবে। এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। ইনফ্যাক্ট একটু নিজেকে চালু রাখা, এক্সারসাইজ করা, তাতে মাসল স্ট্রেংথ বা সার্কোপিনিয়া কমবে, মাসল স্ট্রেংথ বাড়বে, আপনার সিমটমও অনেক বেটার হবে। তাই যতটা সম্ভব এক্সারসাইজ আর হাঁটা চলা নিজেকে চালু রাখাটা কিন্তু উচিত।
এটি অত্যন্ত আবশ্যকজনক বার্তা আপনি দিয়েছেন। পরের প্রশ্নে যাব ডক্টর পাল। তো আমি সেটা আগে বারবার আমি দর্শক বন্ধুদের এটাই বলতে চাই যে আপনারা অ্যাক্টিভিটি কিন্তু বন্ধ করবেন না। হাঁটাটা একটা অ্যাক্টিভিটি এবং Very একটা true. ব্যায়াম, এক্সারসাইজ, যেটা রনেন স্যার বললেন, এইটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট। যাদের হার্টের কন্ডিশন খারাপ তাদেরকেও আমরা হাঁটতে বলি, যাদের হাঁটুর কন্ডিশন খারাপ তাদের তো অবশ্যই তাদের হাঁটতে হবে, এবং সেটার জন্য তাদের লিমিটেড, তারা যতটা পারে, তাদের যে ব্যথার ওপর জোর করে হাঁটতে সেটা নয়। এবং দ্বিতীয় ফোনে আমরা যাব, দ্বিতীয় ফোনে যিনি বললেন উনি ঢেউয়ের আঘাতে পড়ে গিয়ে উনি একেবারেই হাঁটতে পারছেন না। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি, ঢেউয়ের আঘাতে যেটা সমস্যা হয় সেটা লিগামেন্ট ইনজুরি। হাঁটুতে আমাদের ইউজুয়ালি এক পাশ থেকে ঢেউ এলো এবং সেই জয়েন্টের মধ্যে ধাক্কা দিয়ে সে পড়ে গেল, তাতে এতে লিগামেন্ট ইনজুরি হয়। তো লিগামেন্ট ইনজুরির ট্রিটমেন্ট হলো যেটাকে আমরা বলি রাইস, আর ফর রেস্ট, আই ফর ইমোবিলাইজেশন, অর্থাৎ জায়গাটার মধ্যে আমাকে মুভমেন্ট বন্ধ করতে হবে, সি ফর কোল্ড থেরাপি, অর্থাৎ ঠান্ডা সেঁক দিতে হবে, এবং ই ফর এলিভেশন অ্যান্ড এক্সারসাইজ। তো এইটা হচ্ছে আর মানে কি, জায়গাটাকে রেস্টে রাখার জন্য তাকে হাঁটা চলার সময়ে আমরা একটা স্পেসিফিক ব্রেস দিই ইনিশিয়াল ফেজে ব্যথা কমার জন্য। সেটার জন্য নির্দিষ্ট ব্রেস আছে, কেউ নিজের বুদ্ধি মতো যে কোনো ব্রেস ইউজ করবেন না, ডাক্তারবাবুর পরামর্শ নিন। স্পেসিফিক ব্রেস পরা উচিত জায়গাটাকে রেস্ট দেওয়ার জন্য, দরকার হলে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে তার উপরের ব্রেস পরা উচিত, লোকাল আইস দেওয়া উচিত, এবং ব্যথার সময়ে যেটা আমরা আসবো আবার, স্ট্যাটিক কোয়াড্রিসেপস, অর্থাৎ হাঁটুটাকে না নাড়িয়ে কিছু ব্যায়াম আছে সেইগুলো করা উচিত। ব্যথা যেই কমতে থাকলো তখন আমরা ডায়নামিক এক্সারসাইজ দেওয়া উচিত। কিন্তু কোনো অবস্থাতেই যদি শুধু লিগামেন্ট ইনজুরি থাকে কিন্তু তাকে বেড রেস্ট, কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি বন্ধ করতে আমরা বলি না। এবং অবশ্যই চিকিৎসার সাফল্য বোধহয় তার মধ্যেই নির্ভর করছে। আরেকটা জিনিস হলো যে আপনার আঘাতটা কতটা হয়েছে সেটাও দেখতে হবে আর কি। ধরুন 7-10 দিন বা 15 দিনের মধ্যে সেরকম ইমপ্রুভমেন্ট না হয় যদি, তাহলে একটা এক্স-রে বা দরকার হলে একটা এমআরআই স্ক্যানও প্রয়োজন হতে পারে, যাতে এক্স্যাক্টলি হাঁটুর মধ্যে কি চোট হয়েছে না হয়েছে সেটা যাতে বোঝা যায়। তাই না, চোটের মাত্রা কতটা তার উপর নির্ভর করছে আপনার হাঁটুর মধ্যে কি সমস্যা হয়েছে। এই ছোট ছোট হেলদি হ্যাবিটসগুলো যদি আমরা আমাদের জীবনের গতিধারার মধ্যে একটুখানি নিয়ে নিতে পারি। আরেকজন দর্শক বন্ধু যেটা বললেন যে ওনার এক্স রে করে বোঝা গেছে যে ওনার, অনেকে আবার এক্স রে করবো না এমআরআই করবো এটা নিয়ে একটা কনফিউশন থাকে, সেই ব্যাপারে একটু আমাদের যদি একটু বলেন ডক্টর পাল। হ্যাঁ, তো এমআরআই এর কিন্তু প্রাথমিকভাবে কোনো রোল নেই। এটা প্রাথমিক পদ্ধতিতে আমরা কিন্তু এক্স রে করি, এবং সেটাতে এপি যে সামনাসামনি যে এক্স রেটা হয়, একটা দাঁড়িয়ে এক্স রে করতে বলা হয় স্ট্যান্ডিং ভিউ, ল্যাটারাল ভিউটা পাশ থেকে। এপি স্ট্যান্ডিং ল্যাটারাল ভিউ করলে পরে সহজেই এটা ধরা পড়ে, এবং তাতে কিন্তু চিকিৎসা করলে যেটা কিন্তু সচেতনতার দরকার, যে কারণে আমরা আজকে এসেছি সবাইকে জানানোর জন্য। যেমন যে এক্স রেতে দেখুন, এটা সিম্পল একটা এক্স রেতে দুটো হাড়ের মধ্যে স্পেসটা কমে গেছে, এটাকে সহজেই যে কেউ দেখে বলতে পারে যে দুদিকের স্পেসটা যেটা ইকুয়াল থাকার কথা সেটা না থেকে একদিকের স্পেসটা কিন্তু কমে গেছে, এবং এইটা কিন্তু আমাদের অস্টিওআর্থ্রাইটিসের একটা লক্ষণ। তো এটা কিন্তু যদি ডায়াগনোসিস হয়ে যায় তাকে কিন্তু যত রকম চিকিৎসা আমরা আসবো পর, এবং সেইগুলো করলে পরে সে কিন্তু ভালো থাকতে পারে। কিন্তু একটা জিনিস ডক্টর, যদি আমাদের বলেন যে সব হাঁটুর ব্যথারই কি একই ধরনের চিকিৎসা, সেই আলোচনায় ফিরে যাব। তার আগে দর্শক বন্ধু একটু সঙ্গে রয়েছেন, অনেকক্ষণ অপেক্ষায় রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? কলকাতা 7-9 থেকে সপ্তর্ষি ঘোষ কথা বলছি। বলুন, শুনছি। হ্যাঁ, আমার ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আর অস্টিও আর্থ্রাইটিস তার লক্ষণ ভিত্তিক তফাৎটা কি? বেশ, আপনি শুনতে থাকুন। খুব জাস্টিফাইড একটা প্রশ্ন উনি করেছেন। নমস্কার, আমরা শুনছি, সমস্যাটা যদি বলেন। হ্যালো, আমরা শুনছি, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ স্যার, তাই বলেছি যে আমার আঙুলের গোড়াগুলো মানে। হ্যাঁ বলুন, আমরা শুনছি। সম্ভবত আঙুলের কোনো একটা সমস্যা সম্বন্ধে উনি বলছিলেন, ডক্টর পাল। হ্যাঁ, তো অস্টিও আর্থ্রাইটিস আর রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। রিউম্যাটয়েড আর্থ্রাইটিসটা এটাকে বলি আমরা অটো ইমিউন ডিজিজ। সোজা কথায় বাংলাকে যেটা বলি আমরা ঘরের শত্রু বিভীষণ, অর্থাৎ শরীরের সেলকে জিনগত ত্রুটির জন্য, শরীরের জিনগত ত্রুটি থাকার জন্য শরীরের সেলকে শরীর নিজেই ভাবছে একটা শত্রু,
এবং সে কী করছে, সে অ্যান্টিবডি তৈরি করছে, তার এগেনস্টে অস্ত্র সাজাচ্ছে এবং যুদ্ধ করছে শরীরের নিজের সেলের এগেনস্টে। তাহলে সেই সেলের এগেনস্টে যে অ্যান্টিবডি যেই যুদ্ধটা হলো, তার যে প্রতিফলন ঘটলো সেটাকেই হচ্ছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। সেটা আমাদের মা বোনেদের ক্ষেত্রে খুব কমন, এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসটা হচ্ছে আমাদের ছেলেদের ক্ষেত্রে খুব কমন। তো এদের ক্ষেত্রে বেসিক্যালি প্রবলেমটা কি হয়, এটা মাল্টিপল, বুঝতেই পারছেন সারা শরীরের সমস্যা, এটা অনেকগুলো জয়েন্ট একসঙ্গে অ্যাফেক্টেড হতে পারে। রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে ইউজুয়ালি কি হয়, হাতের এই আঙুলগুলোর ছোট ছোট জয়েন্টগুলো অ্যাফেক্টেড হয়, পায়ের আঙুলগুলোর ছোট ছোট জয়েন্ট অ্যাফেক্টেড হয়। আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে বড় বড় জয়েন্ট, যেমন কোমরের জয়েন্ট, বুকের জয়েন্ট, ঘাড়ের জয়েন্ট, যে কোনো সমস্ত অ্যাফেক্টেড হয়, কিন্তু মাল্টিপল জয়েন্ট অ্যাফেক্টেড হবে। কিন্তু অস্টিওআর্থ্রাইটিস যেটা আছে, এটা আমরা আজকে নিয়ে আলোচনায় বসেছি, সেটা কিন্তু বয়সজনিত সমস্যা, সেটা এবং আমাদের লাইফস্টাইল ঘটিত সমস্যা। আমরা নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে আমরা এটাকে প্রতিহত করতে পারি। এবং এটা কিন্তু ইউজুয়ালি দেখা যাচ্ছে যে ওয়েট বিয়ারিং জয়েন্ট, যে সমস্ত জয়েন্টের মধ্যে দিয়ে আমাদের শরীরের ওয়েট যায়, অর্থাৎ হাঁটুটা নিয়ে আমরা আলোচনা করছি, কারণ হাঁটুটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমাদের সব থেকে কমনলি অ্যাফেক্টেড হয়। এছাড়াও আমাদের হিপ জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট, যেখানে আমাদের শরীরের ওয়েট যায়, সেই জয়েন্টগুলোতে অ্যাফেক্টেড হয়। ইউজুয়ালি সিঙ্গেল জয়েন্ট অথবা ডাবল জয়েন্ট অ্যাফেক্টেড হতে পারে। কিন্তু রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে মাল্টিপল জয়েন্ট অ্যাফেক্টেড হয়। সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচণ্ড ব্যথা থাকে, আস্তে আস্তে কাজ করলে কমে যায়। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসে সেরকম নয়, সারা শরীরে সারা দিনের মধ্যে যখনই সে রেস্ট নেবে, উঠতে গেলে ব্যথা হবে, কিন্তু স্পেসিফিক্যালি ওই মর্নিং স্টিফনেস কিন্তু থাকে না। আমাদের যখন সমস্যা নিয়ে এত আলোচনা হচ্ছে ডক্টর রয়, আসছে একটু সমাধানের কাছে। নি রিপ্লেসমেন্ট বলে কথাটা তো আজকাল সাধারণ মানুষরা নিশ্চয়ই শুনে থাকছেন, এবং মিনিমালি ইনভেসিভ বা রোবোটিক সার্জারি, এই সব বড় বড় কথাগুলো আমরা সাধারণ মানুষ খানিকটা জানি, সেটা একটু ভালোভাবে আমাদের যদি বুঝিয়ে বলেন। দেখুন, আপনাদের প্রথমেই একটা জিনিস বুঝতে হবে যে বাতের প্রধান সমস্যা দুটো, এক হলো ব্যথা, আর ব্যথা কামানোর জন্য সাধারণ মানুষ ব্যথার ওষুধ খেয়ে থাকে। আর আমাদের দেশে ওভার দ্য কাউন্টার আনফর্চুনেটলি ব্যথার ওষুধ প্রচুর পাওয়া যায়, যেটা সবাই বোঝা উচিত যে মুড়ি মুরকির মতন ব্যথার ওষুধ খাওয়া কিন্তু শরীরের পক্ষে প্রচণ্ড হানিকারক। আজকের এই অনুষ্ঠানটায় একটাই যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে পেন কিলার্স ইজ নট আ ট্রিটমেন্ট ফর আর্থ্রাইটিস। এই জিনিসটা কিন্তু সবাই বোঝা দরকার, কেন দীর্ঘদিন পেন কিলার খেলে আপনার আইদার কিডনির সমস্যা হতে পারে, বা লিভারের সমস্যা হতে পারে, স্ট্রোক হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, ব্লিডিং হতে পারে, যেগুলো যে কোনো একটা প্রবলেমের জন্য জীবন নিয়ে টানাটানি হতে পারে। তাই জন্য ব্যথার ওষুধ কিন্তু ইজ নট আ ট্রিটমেন্ট ফর আর্থ্রাইটিস। এইটা যদি আমরা মনে রাখি, তাছাড়া আমাদের কিন্তু আর্থ্রাইটিসের অনেক বিভিন্ন অন্য রকমের চিকিৎসা আছে, যেগুলো আমরা আগে চেষ্টা করে দেখতে পারি আর্লি স্টেজেস অফ আর্থ্রাইটিসে। কিন্তু যেখানে অ্যাডভান্সড আর্থ্রাইটিস হয়ে গেছে, যেখানে আর সাধারণ ওষুধে কাজ হচ্ছে না, যেখানে হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে, সেখানে আনফর্চুনেটলি আমাদের রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো আমাদের উপায় থাকে না। তাই নিয়ে জয়েন্ট রিপ্লেসমেন্ট ইজ দি ট্রিটমেন্ট ফর এন্ড স্টেজ আর্থ্রাইটিস, যেখানে আর অন্য কোনো আমাদের জিনিসে কাজ হবে না, ইনজেকশনে কাজ হবে না, ফিজিওথেরাপিতে কাজ হবে না, অন্য আমাদের কার্টিলেজ প্রোটেকশনের ওষুধে কাজ হবে না, বা অন্য ধরনের ধরুন ব্রেস পরে ওজন কমিয়ে এই সব ধরনের জিনিসগুলো করেও যদি কাজ না হয়, আর যদি দেখা যায় যে দৈনন্দিন জীবনের জন্য পেন কিলারের ভরসা নিতে হচ্ছে, তাহলে ডেফিনেটলি আমাদের রিপ্লেসমেন্ট করা দরকার। আরো আলোচনায় আসবো, দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। হ্যালো, বলুন। হ্যালো, আমরা শুনছি, আপনার সমস্যাটা যদি বলেন। হ্যাঁ, বলছি যে আমি মোহনলাল ঘোষ বলছি মগরা থেকে। আমার মিসেস 75 ইয়ার্স ওল্ড। মিসেসের অস্টিওআর্থ্রাইটিস রোগ আছে, যেখানেই যাচ্ছি সেখানেই বলছি যে হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে। কিন্তু আমি শুনেছি নাকি যে ভিস্কো সাপ্লিমেন্টেশন বা সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে নাকি রাখলে, ইনজেকশন দিলে নাকি অপারেশন নাও করতে হতে পারে। একটু কাইন্ডলি যদি এই ব্যাপার নিয়ে বলেন। অবশ্যই, শুনুন, আমরা আলোচনা করব। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, আমরা শুনছি, আপনার সমস্যাটা যদি বলেন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। ওই আমার হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয় মাঝে মাঝে, আর প্রেশারটা কোনো সময় বেড়ে যায়।
আর ঘুমের জন্য ট্যাবলেট খেতে হয় একটা অর্ধেকটা করে আমার। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন ডক্টর। আপনার প্রশ্নটা কি? যন্ত্রণা ওভারঅল একটা তো সমস্যা। হ্যাঁ, এবার আমরা একটা ছবি চালে দেখে নেব যে আপনার হাঁটু পাল্টানোর জন্য আপনার অস্টিও আর্থ্রাইটিস হয়েছে এবং সেটা এখনই হাঁটু পাল্টানোর দরকার আছে নাকি ফিসকো সাপ্লিমেন্টেশনে কাজ হবে কি হবে না। তো এটা আমরা একটা রেডিওগ্রাফ একটু আগে আমরা বললাম এক্সরে দেখি। তো এক্সরে দেখুন, আমরা বাদিকে দেখুন দুটো হাড়ের মধ্যে স্পেসটা অনেকটা মেনটেন্ড হয়েছে। সেখান থেকে আস্তে আস্তে যদি চিকিৎসা না করা হয় তাহলে কীরকম সমস্যা হবে দেখুন। আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন এদিকে জয়েন্ট স্পেস কমতে শুরু করলো, তারপরে এদিকে অনেকটা কমে গেছে। এখানে দেখা যাচ্ছে তার জয়েন্ট স্পেস অলমোস্ট নেই। তো এইটা হচ্ছে এন্ড স্টেজ আর্থ্রাইটিস, যেখানে ব্যথা সব সময় থাকছে। সে যদি 2 পা 3 পা হাঁটে তখনও ব্যথা হচ্ছে, সে যদি বসতে চায় তাহলে তখনও বসতে গেলেও ব্যথা হচ্ছে, সে যে কাজ করতে চায় সেই কাজ করতে পারছে না, সে তার ডেইলি লাইফ হ্যাম্পার হয়ে যাচ্ছে। এই রকম কন্ডিশন এলে কিন্তু তখন রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু সে যদি দেখা যাচ্ছে তার আর্লি স্টেজে সে ডাক্তারবাবুর কাছে গেছেন, যেখানে দুটো কম্পার্টমেন্ট, আমাদের একটু আগে যে এক্সরেটা দেখালাম যে দুটো কম্পার্টমেন্টের মধ্যে একটা কম্পার্টমেন্ট অ্যাফেক্টেড হয়েছে, অন্য কম্পার্টমেন্টটা অলমোস্ট খুব ভালো রয়েছে, সেই সমস্ত সেই অবস্থায় যদি সে ডাক্তারের কাছে যান তাহলে কিন্তু ভিসকো সাপ্লিমেন্টেশনে খুব ভালো কাজ করে। এবং সেক্ষেত্রে ভিসকো সাপ্লিমেন্টেশন হচ্ছে একটা পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। সেটা শুধু তার সঙ্গে করলে হবে না, তার সঙ্গে কিছু আমাদের প্রোটেকশন আছে, আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশান আছে, এক্সারসাইজ আছে, যেটা মাসল এক্সারসাইজ কাজ করলে পরে বোনের ওপরে, হাড়ের ওপরে, কার্টিলেজের ওপরে প্রেশারটা কমে যায়, সেগুলো করলে তার কিন্তু ভালো রেজাল্ট হতে পারে অবশ্যই। এবং সেটা যে আপনাদের দর্শক যে প্রশ্নটা করলেন যে ওনার স্ত্রীর বয়স 75 বছর বয়সটা কিন্তু ইজ নট আ প্রবলেম। কেননা মেন জিনিস হলো যে পেশেন্ট বাকি শারীরিকভাবে সুস্থ কিনা। কেন অনেক 60 বছরেরও পেশেন্ট আছে যাদের ধরুন হার্টের প্রবলেম বা আনকন্ট্রোল ডায়াবেটিস বা প্রেশার কন্ট্রোলে নেই, তাদের হয়তো আমরা অপারেশন করতে ভয় পাবো। কিন্তু 75 বছর বয়সে যদি অন্য মেডিকেল ইস্যু না থাকে তাহলে কিন্তু অপারেশন করার জন্য কোনো টেনশন করা উচিত না। আর ভিসকো সাপ্লিমেন্টেশন যেটা আনন্দ বললো যে যদি এন্ড স্টেজ আর্থ্রাইটিস হয়, তার মানে গ্রেড 4 বা ফাইনাল স্টেজ অফ আর্থ্রাইটিস হয়, তাহলে কিন্তু ভিসকো সাপ্লিমেন্টেশনে কোনো কাজ হবে না। মানে সেখানে আপনার ইনজেকশন নেবেন বারবার, কিন্তু কোনো লাভ না হলে শুধু নিয়ে কোনো লাভ নেই। বেশ কিছু জায়গায় যেটা আমরা বুঝছি যে ডাক্তারবাবুদের পরামর্শ তো অবশ্যই প্রয়োজন, কিন্তু কখনো কখনো আমরা নিজেরাই চিকিৎসা করে ফেলি। এই গরম সেক দেওয়া বা নানান ধরনের অয়েল, আয়ুর্বেদিক অয়েল অ্যাপ্লাই করা, এইগুলো কতটা জাস্টিফাইড ডক্টর পাল? এগুলোর কোনো জাস্টিফিকেশন নেই। অস্টিও আর্থ্রোসিসের একটা ওটা হচ্ছে মাল্টিমোডাল ট্রিটমেন্ট। অস্টিও একটু আগেই যেটা বললাম, একটি রোগটা কিন্তু একটা সিম্পল নয়, এ কিন্তু 3-4টে রোগের একটা উপসর্গ। এই অস্টিও আর্থ্রোসিসের সঙ্গে অস্টিওপোরোসিস এবং সার্কোপিনিয়া একসঙ্গে সবসময় থাকে, এবং যাদের তার সঙ্গে বিভিন্ন মাল্টিপল কোমরবিডিটি থাকতে পারে। তাহলে অ্যাজ এ হোল সমস্ত সামগ্রিকভাবে রোগীর চিকিৎসা করতে হবে। শুধু অস্টিও আর্থ্রাইটিসের কথা যদি ভাবেন তাহলে শুধুমাত্র যে আমি একটা মডালিটি ভাবলে হবে না, এটা মাল্টি মডালিটি ট্রিটমেন্ট। তাকে বিহেভিয়ারাল মডিফিকেশান করতে হবে, তার ওয়ার্ক স্টেশন মডিফিকেশান করতে হবে, তার খাদ্যাভ্যাসের চেঞ্জ করতে হবে, তার এক্সারসাইজ কীরকম করে সেটা চেঞ্জ করতে হবে। দরকার হলে ব্যথার সময় কিছুদিন সে ওষুধ খেতে পারে, আদারওয়াইজ তাকে আরও যে আমাদের যে অপারেশনের আগে যা যা পদ্ধতিগুলি আছে সেইগুলো চেষ্টা করে, সেগুলো ফেলিওর হলে তখন তাকে অপারেশন করার জাস্টিফিকেশন আসছে। বেশ, আমরা ধাপে ধাপে সেই আলোচনা নিশ্চয়ই করব, কিন্তু তার আগে দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, শুনে নেওয়া যাক একটু। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, শুনছি আমরা। 75 বছর বয়স, অস্টিওআর্থ্রাইটিস আছে, আর আপনার হাঁটুটা সামান্য একটু বেঁকেও গেছে। তো সেক্ষেত্রে নির্দেশ করতে বলেছেন না কিছু, মানে এক্সারসাইজ দিয়েছেন, আর কি ধরনের কোনো রকম কি কোনো শেক দেওয়া যেতে পারে, মানে কমপ্লেক্স করা যেতে পারে, আর কি ধরনের লাইফস্টাইল মেইনটেইন করব সেটা? ডেফিনেটলি, একদম টু দ্য পয়েন্ট আপনি প্রশ্ন করেছেন। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো। আমার একটা হাঁটু পা না কটকট করে, মানে সন্ধ্যা কটকট করে, আর সকালবেলায় উঠতে পারি না, শিরা টন টন করে। একটা পায়ে বেশি, কিন্তু বা পায়ে বেশি। খুবই কষ্টে উনি রয়েছেন। প্রথম প্রশ্নে ডক্টর রায় যাবো যে দেখুন, প্রথম প্রশ্নে আপনার ব্রেস অনেক সময় দিলে কাজ হয়, কিন্তু অফলোডার ব্রেস যেগুলো আর কি জয়েন্টকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করবে, ওই ছোটোখাটো ব্রেসগুলোতে সাধারণত খুব একটা কাজ হয় না। করলে তাহলে আর কি বেশ বড় রকমের ব্রেস যেগুলো জয়েন্টের লোডটাকে শেয়ার করবে,
সেই রকম ব্রেস যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে ডেফিনেটলি অনেক সময় কাজ হতে পারে। আর আরেকটা জিনিস যেটা হলো যে ওনার 75 বছর বয়সে যদি হাঁটুর অলরেডি বাঁক ধরতে শুরু করে থাকে তাহলে আপনার শুধু ব্রেসে কতটা কাজ হবে সেটা কিন্তু বলা মুশকিল, কারণ এইগুলো আর্লি স্টেজেস অফ আর্থ্রাইটিসে কিন্তু অনেক বেটার কাজ দেয়। অ্যাডভান্সড আর্থ্রাইটিসে ব্রেসে কতটা ধরে রাখতে পারবে আমি ঠিক কনফিডেন্ট নই। আর পায়ে যে বলছেন শিরার টান আরেকজন জিজ্ঞেস করছিলেন, সেটা অনেক সময় রাত্রিবেলায় বা ভোরবেলায় পায়ে টান টান করলে একদম মাসল টেনে ধরে, বা যেগুলো নাইট ক্র্যাম্পস হয় সেগুলোতে অনেক সময় আপনার ভিটামিন ই বা ওই গ্রুপের ওষুধ খেলে দেখা যায় যে, বা ম্যাগনেসিয়াম যদি কম থাকে শরীরে, এইগুলো কারেকশন করলে অনেক সময় কাজ দেয়। এইগুলো চেষ্টা করে দেখতে পারেন। আর রাত্রিবেলা একটু খাবার আগে জল খেয়ে, কেন অনেকে বয়সের সঙ্গে সঙ্গে বাথরুমে যেতে হবে ভেবে রাত্রিবেলা জল না খেয়ে শুতে যান, তাতে কিন্তু ডিহাইড্রেশনেও কিন্তু রাত্রিবেলা ক্র্যাম্প হতে পারে। তাই না? এই 2-3টে জিনিসগুলো অনেক সময় রাত্রিবেলা শিরার টানগুলো কমতে পারে। এটা ওই দ্বিতীয় জিনিস শিরার টান যেটা, সেটার সঙ্গে আমি একটু অ্যাড করে দিতে পারি। সেটা হচ্ছে স্যার যেটা বললেন সেটা খুবই জাস্টিফাইড। রাতে জল, আমি বলি যে সারা দিনের মধ্যে জলটা খাওয়া উচিত, সকাল থেকে শুরু করে। এটা স্বাভাবিক যে আমাদের বিশেষ করে মা বোনেরা তারা সন্ধ্যের পরে জল বেশি খেতে চান না, যাতে রাতে ঘুম থেকে ওঠার একটা সমস্যা। তা আমি বলি যে সকাল থেকে ঘুম ভাঙা থেকে রাত্রি 8টা পর্যন্ত সে অ্যাটলিস্ট 2 থেকে আড়াই লিটার, আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, 2 থেকে আড়াই লিটার জল, যদি না তার কিডনির সমস্যা থাকে সে খেতেই পারেন। সেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার সঙ্গে ওনাকে যেটা করতে হবে, দেখতে হবে ওনার কোমরের কোনো সমস্যা আছে। কোমরের যেটা অনেক সময় হয় বয়সকালে অস্টিওআর্থ্রাইটিসের সঙ্গে, তার কোমরের যে স্পাইনাল ক্যানালের মধ্যে যে জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস হয়, যেটাকে আমরা ডাক্তারি সাধারণ পরিভাষায় বলি স্পন্ডেলাইটিস। এই স্পন্ডেলাইটিস থেকেও কিন্তু তার ব্যথা নামতে পারে। উনি বলেন যে আপনার এক পায়ে ব্যথা হচ্ছে, তার মানে ওই যে স্পন্ডেলাইটিস হয়ে গিয়ে তার একদিকে যেখানে নার্ভের যে বেরোবার রাস্তাটা সেটা ছোট হয়ে গেছে, সেই নার্ভের কম্প্রেশনের জন্য কোমর থেকে যে নার্ভটা একদম পা অবধি চলে যাচ্ছে তার উপরে প্রেশার পড়ে তার ব্যথা হচ্ছে। তা সেটা যদি হয়ে থাকে তাহলে তার চিকিৎসাও সঙ্গে সঙ্গে করতে হবে। তা এটাও কিন্তু তাকে ওনার দেখা দরকার যে ওই নার্ভের সমস্যা আসছে কিনা, সেটাও কিন্তু এই ধরনের সমস্যার জন্য, এবং সেটা চিকিৎসা সম্পূর্ণ আলাদা, যেহেতু সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় ডেফিনেটলি নয়। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। হ্যালো, বলুন। আমি খড়দা থেকে অঞ্জন ব্যানার্জি বলছি। আমার 6 মাস হলো অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়েছে, আমি ডক্টর দেখিয়েছি। এইবার আমার সমস্যাটা হলো সব সময় ব্যথা, রাতে বিছানায় শুয়ে আমার বাঁ পায়ে হয়েছে, বাঁ পাটা বিছানায় রাখলেও ব্যথা হয়, ঘুমোতে পারি না, এরকম অবস্থা। আর এটা কি নরমাল? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার এই সময় কি এক্সারসাইজ করা ঠিক হবে? এইটা আমাকে কাইন্ডলি একটু বলবেন। নিশ্চয়ই, এইটা আমরা কভার করা হয়নি। হ্যাঁ, দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, বলুন, শুনছি। হ্যালো, বলুন। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন আপনার সমস্যাটা যদি বলেন, আমরা শুনতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, আর বাঁ দিকে কোমর থেকে পায়ের পেটর পর্যন্ত সবসময় টিনটিন করছে আর যন্ত্রণা হচ্ছে। হ্যালো, আমরা এই সমস্যাটা নিয়ে একটু আগে আলোচনা করেছি। যেটা আমি বলছিলাম একটু আগে, সিমিলার সিমটমস উনিও বলছেন, যে আমাদের যিনি ফোন করেন শেষ দ্বিতীয় যিনি বললেন যে সায়াটিক নার্ভের যেটা সমস্যা, সায়াটিক কোমর থেকে যে আমাদের হাঁটুতে আমরা দেখছি, হাঁটুর একটা বড় জয়েন্ট, তাতে যে অস্টিওআর্থ্রাইটিস যে সমস্যাটা হচ্ছে, সেম জিনিস আমাদের স্পাইনের যে মধ্যে যে জয়েন্ট আছে সেই ফ্যাসেট জয়েন্টও হতে পারে। তা সেই জয়েন্টে যদি যেটাকে বলে স্পন্ডেলাইটিস, সেইখানে জয়েন্ট নার্ভের এন্ট্রান্সটা যদি খুব ছোট হয়ে যায়, তাহলে রাস্তাটা সেইখানে যদি নার্ভের উপর চাপ পড়ে, কোমর থেকে পা অবধি অলরেডি যেহেতু এটা আলোচনা করেছি, এটা নিয়ে আর আমরা এগোবো না, আমরা পরের আলোচনায় যাই। ডক্টর রয়, যে নি রিপ্লেসমেন্ট কতটা সেফ, বা কোন কোন ক্ষেত্রে নি রিপ্লেসমেন্টের প্রয়োজন, খুব সহজ করে যদি বলেন। দেখুন, আপনার যদি এমন একটা স্টেজ আসে যেখানে আমি বললাম যে রেগুলার দৈনন্দিন জীবন যাপন করার জন্য পেন কিলার লাগে বা মোবিলিটি কমে যাচ্ছে বিকজ অফ আর্থ্রাইটিস, আমরা নর্মাল দিনের কাজকর্ম সব করতে পারছি না, তাহলে নি রিপ্লেসমেন্টের কথা ডেফিনেটলি চিন্তা করা উচিত। আর আজকালকার দিনে ইনফ্যাক্ট আমরা যদি দেখি, নি রিপ্লেসমেন্ট ইজ দ্য মোস্ট সাকসেসফুল সার্জারি দ্যাট দেয়ার ইজ ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে সারা পৃথিবীতে যত অপারেশন আছে তার কিন্তু বেস্ট সাকসেস রেট, আই মিন ওভার 95 to 98% সাকসেস রেট
ইজ দেয়ার ফর নি রিপ্লেসমেন্ট, তাই না? আর কি এরকম সাকসেসফুল অপারেশনে আর কি আমাদের হিস্ট্রি অফ মেডিসিনে কিছু নেই কিন্তু। আর দ্য লং টার্ম আউটলুক ফর গুড নি রিপ্লেসমেন্ট ইজ অলসো এক্সেলেন্ট, তাই না? আর কি আমরা যদি দেখি আজকে যে নি রিপ্লেসমেন্ট করা হচ্ছে 25 বছর পরেও 90% বেশি লোকের কিন্তু হাঁটু তখনও কার্যকরী আছে, তাই না? দ্য রেজাল্টস আর এক্সেলেন্ট। এখন এটাকে আমাদের দেখতে হবে যে যতটা সেফলি করা যায় সেটা করতে হবে, তাই না? অপারেশনের আগে একটা পেশেন্টের পুরো মাথা থেকে পা অবধি পুরো পরীক্ষা নিরীক্ষা করে মেডিকেলি সে ফিট কিনা, অ্যানেস্থেশিয়ার জন্য ফিট কিনা, যদি কিছু গন্ডগোল বেরোয় সেটাকে আগে ঠিক করে তবেই অপারেশন। আর কি ইট ইজ নট লাইক হার্ট সার্জারি যে অপারেশন না করলে পেশেন্ট মরে যাবে, সেরকম তো ব্যাপার না, কিন্তু আমাদের দেখতে হবে যাতে অপারেশনটা পেশেন্টের সুস্থভাবে আমরা অপারেশনটাকে করতে পারি, যাতে কোনো প্রবলেম যাতে না হয়। রিভলিউশনারি ট্রিটমেন্ট এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানে বোঝা গেল। তাহলে যে দর্শক বন্ধু একটু আগে ফোন করেছিলেন যে ওনার ভীষণ কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছেন না, তার ক্ষেত্রে তার বিছানায় শুয়ে থাকলেও ওনার ব্যথা হচ্ছে, অর্থাৎ রেস্ট পেন, এইটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ সাইন। এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওনার সিম্পল অস্টিওআর্থ্রোসিস নাও হতে পারে, তার সঙ্গে ওনার একটু আগেই আমরা যেটা আলোচনা করছিলাম ইনফ্ল্যামেটরি আর্থ্রোপ্যাথি হতে পারে। সেক্ষেত্রে কিছু স্পেসিফিক ব্লাড টেস্ট করে দেখে নিয়ে কিছু ওষুধ আছে, সেই ওষুধ যেটাকে বলে ডিএমআর এআরডি, সেই ধরনের ওষুধ আছে, সেই ওষুধগুলো দিলে কিন্তু ওনার ভালো হয়ে যেতে পারে। তবে আরেকটি যে আমরা প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম, নি রিপ্লেসমেন্ট ইজ দ্য মোস্ট সাকসেসফুল সার্জারি। কিন্তু সাধারণ মানুষের কাছে যেটা আমি একটা কথা বলতে চাই, তাদের মধ্যে এক্সপেকটেশন প্রচণ্ড, সেই যে আমি যে সব অনেকের ক্ষেত্রে বলি যে আমরা অপারেশন করার পর আমি যেন ফুটবল খেলতে পারি, এরকম টাইপের একটা ব্যাপার। তো এই জিনিসটা কিন্তু মানুষের সকলকে একটুখানি সতর্ক থাকা দরকার যে অপারেশন করার পরে তার জীবনযাত্রার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার হাঁটুটা কিন্তু তার আগের মতো নেই, এবং তার জন্য তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলো আমরা সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনায় আসবো, সেইটা কিন্তু পালন করলে তাই কিন্তু খুব ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। অবশ্যই শুনবো দর্শক বন্ধু, বহু মানুষ আমাদের আজকে অনুষ্ঠান শুনছেন। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, সমর গাঙ্গুলি, বয়স 81। আমার দুটো হাঁটুর মধ্যে বাঁ হাঁটুটার গ্যাপটা বেড়ে গেছে। এমনি ব্যায়াম করলে ভালো থাকি, ব্যায়াম না করলে অসুবিধা হয়। আমি কি ব্যায়াম করে চিরকাল ভালো থাকতে পারবো? বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, আমি প্রণব মুখার্জি বলছি সোদপুর থেকে। বলুন, শুনছি। আমার সিঁড়ি দিয়ে উঠতে গেলে কষ্ট, হাঁটতে গেলে সামনের দিকে ঝুঁকে যাই, কোমর থেকে থায়ের হাঁটুর পেছনে মাসের পর্যন্ত একটা ব্যথা হয় প্রচন্ড, আর চেয়ার থেকে উঠতে পারি না, সাপোর্ট নিয়ে উঠতে হয়, কোমর থেকে সাপোর্ট নিয়ে উঠতে হয়। আর বেশ, ডক্টর, আর এমআরআই করা হয়েছে, লিনথোসিস ধরা পড়েছে, L5S1 এ লিনথোসিস হয়েছে, আর হাঁটুতে একটু আর্থারাইটিস আছে। ওকে, ডক্টর রায়, আসছে আপনার কাছে। এই যে একটা যে ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের যেটা ভূমিকা, বহু মানুষ এই ব্যাপারটা নিয়ে জানতে চাইছেন যে যোগ ব্যায়াম করবো কিনা, এক্সারসাইজ করবো কিনা, সেগুলো যদি একটু তুলে ধরেন। যোগ ব্যায়াম ডেফিনেটলি করা উচিত, সে সম্বন্ধে কোনো আর কি দ্বিমত নেই, কারণ যত এক্সারসাইজ করতে পারবেন ততই ভালো। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কয়েকটা ব্যায়াম হয়তো করতে গিয়ে যদি ব্যথা বাড়ে বা কোনো ব্যায়াম করতে গিয়ে যদি ব্যথা লাগে, সেই ব্যায়ামগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত, সেগুলো না করাই ভালো। কিন্তু তাই বলে ব্যায়াম কিন্তু বন্ধ করা উচিত না। ব্যায়াম করে যদি সুস্থ থাকতে পারেন, এক্ষুনি আমাদের একজন দর্শক যেরকম বললেন যদি ব্যায়াম করে ভালো আছেন, তাহলে ওনার পক্ষে ডেফিনেটলি ব্যায়ামটা চালু রাখা উচিত। আরেকটা প্রশ্ন যেটা বারবার উঠছে হলো যে কোমরের ব্যথার সঙ্গে এই যে পায়ে টান, সঙ্গে যে বাতের ব্যথা, এইটা কিন্তু আমরা অনেক সময় দেখি পায়ে ব্যথা অনেকগুলো কারণে হতে পারে। আপনার হাঁটুর ব্যথা থেকে হতে পারে, কোমর থেকে এক্ষুনি এতক্ষণ ধরে আনন্দ যেটা বোঝালো যে আপনার আর্থ্রাইটিস হয় বা স্পন্ডিলাইটিস হয়, নার্ভের ওপরে চাপ পড়ে, যেটা আমরা রেডিকুলার পেন বা সায়াটিকা বলি, তার জন্য ব্যথা হতে পারে। হিপ জয়েন্টের ব্যথা থেকে পায়ে ব্যথা হতে পারে, তাই না? পায়ে ব্যথা মানেই যে বাতের ব্যথা বা হাঁটুর বাত, তা কিন্তু নয় আর কি, বা একসঙ্গে দুটো রোগও থাকতে পারে। আমরা অনেক সময় দেখি যে হাঁটুর বাতের সঙ্গে আর কি স্পন্ডিলাইটিসের ব্যথা আছে, তাই না? অনেক পেশেন্ট আছে যারা সুস্থ হতে গেলে হাঁটুর অপারেশনের পরে স্পাইনের চিকিৎসাও আলাদা করে করতে হয়, তাই জন্য স্পাইনের চিকিৎসা কিন্তু আলাদাভাবে সেটাকে আমাদের দেখাশোনা করা উচিত। বেশ, খুব প্র্যাকটিক্যাল একটা দৃষ্টিভঙ্গি আপনি আমাদের তুলে ধরেছেন। ডক্টর পাল, আসছি আপনার কাছে। আপনি বলছিলেন যে অপারেশনের পরে কিছু কিছু সাবধানতা এবং আমরা মানে পদ্ধতি, অপারেশনের পদ্ধতিগুলো, সেগুলো যদি একটু আমাদের বলে
অপারেশনের পদ্ধতি তো যেগুলো আছে সেগুলো আমাদের খুব আর্লি স্টেজে ধরা পড়লে যেটাকে আমরা বলি ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট, অর্থাৎ দুটো কন্ডাইল। আমরা আগেই এক্সরেতে দেখিয়েছিলাম যে প্রথমে কি হয়, একটা কন্ডাইলস অর্থাৎ ভেতরের দিকে যে কন্ডাইলসটা সেটা খারাপ হয়, তারপরে ধীরে ধীরে বাইরের দিকেরটা, তারপরে ট্রাই কম্পার্টমেন্টাল। আমাদের একজন দর্শক বন্ধু বললেন সিঁড়ি দিয়ে ওঠানাম করতে সমস্যা হয়, তার কিন্তু ওই থার্ড কম্পার্টমেন্ট অর্থাৎ প্যাটেলা এবং হাঁটুর মালাই চাকির অংশের যে সমস্যাটা সেইখানে কিন্তু ওটা বেশি হচ্ছে। তাই এইটার জন্য স্পেসিফিক কিছু ব্যায়াম আছে, যেমন আমরা একটু আগে একটু দেখাতে পারি যে ব্যায়ামগুলি। এই ব্যায়ামগুলো খুব সিম্পল ব্যায়াম, যে কেউ করতে পারেন। তা এই ব্যায়ামগুলো কিন্তু উনি যার দ্বিতীয় যিনি বললেন সেটা কিন্তু করতে পারেন। এছাড়া তাহলে ইউনিকন্ডাইলার নি ছাড়া আমাদের যেটা বলি আমরা বাইকন্ডাইলার নি, এবং যাদের একদম কমপ্লিটলি লিগামেন্টস নষ্ট হয়ে গেছে তাদেরকে টোটাল কন্ডাইলার নি, অর্থাৎ তাদেরকে হিঞ্জ লিঙ্ক জয়েন্ট লিঙ্কড প্রস্থেসিস দেওয়া হয়। এই 3 ধরনের কিন্তু আমাদের অপারেশন রয়েছে। এবং পোস্ট অপের পর কি কি ধরনের সাবধানতা নেবে ডক্টর রয়? দেখুন, অপারেশনের পরে আপনি একটু আগে যেটা বললেন যে পেশেন্টের ধারণা যে অপারেশনের পরে হাঁটু ইমিডিয়েটলি নর্মাল হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি বরাবর পেশেন্টদের বলে থাকি আমার কাজ 50% কাজ আপনার। কেননা অপারেশনের পরে হাঁটুটাকে চালু করা, এক্সারসাইজ করা, রেগুলার ঠান্ডা সেঁক দেওয়া, এইটা কিন্তু 1.5 থেকে 2 মাস টাইম লাগবে টু রিকভারি। তাই না, আপনি যদি মনে করেন যে অপারেশনের পরের দিনে আপনি দৌড়বেন, তা কিন্তু হবে না। কিন্তু আপনি যদি 1.5-2 মাস রেগুলার লাগাতার এক্সারসাইজ করেন, ফিজিওথেরাপি করেন, আপনার কোল্ড প্যাক দিয়ে শেক করেন, তাহলে আপনার রিকভারি উইল বি ভেরি গুড। 2 নম্বর হলো আরেকটা আশা যেটা আমাদের করা উচিত, যে আমরা যে ছোটোবেলায় যে হাঁটু ছিল সেরকম সব কিছু করতে পারবো, এটা কিন্তু আগেন ভুল। আপনার মাটিতে বসা উচিত নয়, কেননা উঠতে বসতে গেলে হাঁটুতে যে মোচড়টা লাগে সেটার জন্য কিন্তু আপনার ভেতরে যে প্রসেসিস বা যে ইমপ্লান্টটা লাগানো হয় তার উপরে একটা অ্যাবনর্মাল স্ট্রেন পড়ে, আর সেটা ক্ষয়ে ভেঙেও যেতে পারে। তাই নিচে বসা, উবু হয়ে বসা, ইন্ডিয়ান প্যানে বসা, মাটিতে বসা, এইগুলো কিন্তু নি রিপ্লেসমেন্টের পরে করা উচিত নয়। করতে পারবেন না সেটা নয়, কিন্তু আপনার ইমপ্লান্টটা ইজ নট ডিজাইনড টু টেক দ্যাট স্ট্রেন। তাই ওইভাবে যদি আপনি রেগুলারলি করতে যান তাহলে কিন্তু ইমপ্লান্টের মেয়াদ আপনার অটোমেটিকলি কমে যাবে। খুব একটা গুরুত্বপূর্ণ বার্তা আপনি দিয়েছেন, কারণ আমাদের বাংলার মায়েরা অনেক সময় বসে পুজো করেন, বাবু হয়ে বসে পা ভাঁজ করে বসে পুজো করতে পছন্দ করেন, সেগুলো যেন একটু অ্যাভয়েড করেন। হ্যাঁ, আমি তাই না বলি যে অনেকেই মনে করেন যে আমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে কি করে পুজো করব। তাই না আমি বলি বাড়িতে আসনটা দরকার হলে তুলে দিন, যাতে আপনি দাঁড়িয়ে বা টুলে বসে যাতে পুজো করতে পারেন। সাধারণত আমরা বলি 16 থেকে 18 ইঞ্চি হাইটের নিচে বসা উচিত হবে না, তাহলে নিচু জায়গায় বসলে উঠতে কিন্তু অসুবিধা হতে পারে। চিকিৎসার মানবিক দিকটাও আপনি তুলে ধরলেন ডক্টর পাল, আপনি ব্যাপারে আরো যদি কিছু বলতে চান। তো এই জিনিসটা স্যার যেটা বললেন, এটা লাইফস্টাইল মডিফিকেশন এবং এক্সারসাইজ ইজ মাস্ট যে কোনো অপারেশনের পরে। অপারেশনের একটা যে কোনো অপারেশন মানেই হচ্ছে তার সারা শরীরের একটা ডিজিউজ। সে যখন শুয়ে আছে অপারেশনের সময় 3 দিন কেউ যদি শুয়ে থাকে, তার শরীরের মাসল দুর্বল হতে থাকে। তাহলে সে যখন তাকে আমরা নি রিপ্লেসমেন্ট করার পরে যত তাড়াতাড়ি পারি আমরা রোগীকে আমরা হাঁটতে বলি। ইউজুয়ালি অনেকে প্রথম দিন হাঁটায়, ইউজুয়ালি আমার জন্য আমি ইউজুয়ালি 3rd ডে থেকে আমি হাঁটাতে শুরু করি। তো এইটার জন্য এক্সারসাইজ ইজ মাস্ট, যে করে মাসল পাওয়ার বাড়ানোর এক্সারসাইজ। হাঁটাটা যতটা হাঁটা দরকার ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ানো বলি। আর প্লাস হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশান, আমরা একটা ছবি দেখে নিতে পারি। একটু আগেই যে বললাম আমরা কিন্তু নিচে বসতে আমরা বারণ করি। তাহলে এইখানে দেখুন যেভাবে বসাটা উচিত, যে বসার সময় এরকম টেবিলটাকে একদম চেয়ারটাকে একদম টেবিলের তলায় নিয়ে, যেটাকে বলে নেগেটিভ ডেস্ক, এই পদ্ধতিতে বসে কাজকর্ম করতে বলি। আর এছাড়া যে ওজন তোলার ক্ষেত্রে দেখুন, দেখুন এটা যদি এক সাইডে কেউ যদি কিছু জিনিস বইতে থাকে তাহলে তার এক্সেসিভ প্রেশার পড়তে পারে, সেটা যেন না হয়। দুদিকে দুটো স্ট্র্যাপ দিয়ে ব্যাকপ্যাক ইউজ করতে হয়, এবং ব্যাকপ্যাক কিন্তু প্রপার হাইটের, অর্থাৎ কাঁধের নিচ, বেল্টের নিচ থেকে যেন নিচে না ঝোলে। এইগুলো যদি সে ফলো করে তাহলে কিন্তু তার হাঁটুর ওপরে প্রেশার অনেক কম পড়তে পারে। অবশ্যই, এবং এই ছোট ছোট জিনিসগুলো ফলো করলে অনেকেরই মানুষের সিদ্ধান্তটা নিতে একটু সুবিধে হয়। ধরুন যদি কেউ অপারেশন করাতে না চায়, সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হতে পারে সে আলোচনায় যাব। তার আগে দর্শক বন্ধু অপেক্ষায় রয়েছেন, একটু শুনে নি। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। হ্যালো, বলুন, আমরা শুনছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি কৃষ্ণনগর থেকে বলছি। আপনার সমস্যাটা যদি বলেন। হাঁটুর ব্যথা, আর্থ্রাইটিস যখন থেকে শুরু হয়, তখন যদি চিকিৎসায় যাওয়া যায় সেটা কি পুরোপুরি ঠিক হবে? ঠিক, শুনতে চাই। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো। হ্যালো।
হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আমি বলুন। পুনা থেকে বলছি। হ্যাঁ, আপনার সমস্যাটা। আচ্ছা, আমার প্রবলেম হচ্ছে আমার হাঁটুতে এবং কোমরে ব্যথা হয়। এই ব্যথাটা সবসময় থাকে না, যখন থাকে তো যখন থাকে, আবার মাঝে মাঝে এমন হয় ব্যথা একদম থাকে না। এটা এই কিছুদিন আগে ব্যথা একদম ছিল না, আবার এই 4-5 দিন ধরে আবার ব্যথা হয়েছে। হ্যাঁ, ব্যথা চলতে ফিরতে পারি, সেসব কোনো অসুবিধা হয় না, কিন্তু এই ব্যথাটা হয়। তো এটা কি আমি এমনি ওষুধ টষুধ খেয়ে দিই আগে, তাতে কিছু কাজ হয়েছে। বেশ, আপনি শুনতে থাকুন। এই যে সাইকেলসে ব্যথা আসছে, ডক্টর পাল। এটা উনি মাঝে মাঝে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে মেকানিক্যাল পেন, এবং এটা ওনার কিন্তু অস্টিওআর্থ্রোসিসই আছে, এবং এটা একদম ডায়াগনোসিসটা কনফার্ম। এবং সেটার জন্য আমরা যে আলোচনা করলাম, উনি যদি সেইগুলি ফলো করেন উনি নিশ্চয়ই উপকৃত হবেন। এবং তার জন্য যা যা করণীয়, হ্যাঁ ব্যথা হলে কিছুদিন, 1 দিন 2 দিন 3 দিন ম্যাক্সিমাম 5 দিন ওষুধ খেতে পারেন। এছাড়া কিন্তু এই যে ক্যালসিয়াম ভিটামিন ডি, একজন একটু আগেই বললেন, অস্টিওপোরোসিস থাকলে তার সঙ্গে তার ট্রিটমেন্টও করা উচিত। তার সঙ্গে যদি ব্যথা থাকে, এই ব্যথার স্টেজে কিছুদিন তাকে স্পেসিফিক বেল্ট যেটা তার দরকার সেই ধরনের বেল্ট পরা উচিত, তার এক্সারসাইজ করা উচিত। তাতে না হলে আমাদের আরও যেগুলো আছে হাতে অপারেশনের আগে যেগুলি করণীয়, ভিসকো সাপ্লিমেন্টেশন বা যে ইনজেকশন আছে সেগুলো দেওয়া যেতে পারে। এবার এগুলো করলে ডেফিনেটলি তার কিন্তু উপকৃত হবে। আমরা অনেক সময় অপারেশন শব্দটা শুনলে ভয় পাই ডক্টর রয়, যতটা সম্ভব ওটাকে দূরে সরিয়ে রাখতে চাই। সেক্ষেত্রে যদি অপারেশনের প্রয়োজন রয়েছে কিন্তু একজন করতে চাইছেন না, কি কি ধরনের কমপ্লিকেশনস হতে পারে? দেখুন, জিনিস যেটা হলো যে মেন সমস্যা যেটা হয় যে মোবিলিটি আস্তে আস্তে কমতে থাকে। তার মানে যে পেশেন্ট নর্মাল হাঁটাচলা করছে সে আস্তে আস্তে একটা লাঠি ধরতে পারে, তারপরে কিছুদিন পরে পা বেঁকে গেলে বা পায়ের জোর কমে গেলে পর দরকার হলে ওয়াকার ধরতে হতে পারে। তাতেও যদি না হয় তাহলে একদম হুইল চেয়ার বাউন্ড হয়ে যাবে। তাই বেসিক্যালি মোবিলিটি আর ইন্ডিপেন্ডেন্সটা চলে যায়। তাই জন্যে আজকালকার দিনে যেখানে আর কি ধরুন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, সেখানে কিন্তু এরকম ডিপেন্ডেন্স যদি হয়ে যায় তখন খুব মুশকিল হয়ে যায়। ছোট করে যদি স্টেম সেলের ব্যাপারে আমাদের একটুখানি বলেন। আজকাল তো স্টেম সেল থেরাপি হ্যাজ বিন ট্রাইড ইন আর্লি আর্থ্রাইটিস, কিন্তু মুশকিল যেটা হয় যে আর্লি টু মডারেট আর্থ্রাইটিসে ওই রকম খরচা সাপেক্ষ একখানা ইনজেকশন নেওয়া বা ট্রিটমেন্ট করানো বেশিরভাগ পেশেন্টই চায় না। আর আরেকটা মুশকিল হলো এটার গ্যারেন্টি দেওয়া খুব মুশকিল। তাই না আর কি একটা আর্লি আর্থ্রাইটিস পেশেন্টকে যদি আমি এখন বলি যে এত টাকা খরচা করে আপনি একটা ইনজেকশন নিয়ে দেখুন, কাজ হতে পারে, সেখানে রেজাল্টস যেখানে ইজ নট প্রুভেন, সেখানে কিন্তু জিনিসটা কি বলবো, জোর গলায় বলা খুব মুশকিল হয়। আর কোনো চিকিৎসা এগুলো ছাড়াও যদি কিছু আপনি এটা ছাড়া যে চিকিৎসাগুলি আছে আমাদের ওই জয়েন্টের সিমটোম্যাটিক রিলিফের জন্য, যেগুলো একটা ভিসকো সাপ্লিমেন্টেশন ছাড়া, সেটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা ইনজেকশন করা যেতে পারে, অথবা প্লেটলেট রিচ প্লাজমা থেকে যে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয় সেই গ্রোথ ফ্যাক্টর, কিন্তু এইগুলো সবই কিন্তু আর্লি স্টেজে। এবং সরকারি প্রকল্পে কি কি ধরনের সুবিধা রোগী? সরকারি প্রকল্পে এখন তো নি রিপ্লেসমেন্ট এখন সব সরকারি হাসপাতালেই এখন পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন আমাদের যে পিএমআর ডিপার্টমেন্ট আছে, সেখানে পেন স্পেশালিস্ট ডাক্তাররা আছেন, তারা কিন্তু এই ধরনের সময় এগুলো চিকিৎসা করেন। তার মধ্যেও যেটা বললাম আমি, ভিসকো সাপ্লিমেন্টেশন, প্লেটলেট রিচ প্লাজমা, শরীরের নিজের শরীর থেকে রক্তটাকে নিয়ে সেখান থেকে প্লেটলেট তৈরি করে সেখান থেকে জয়েন্টের মধ্যে ইনজেক্ট করে দেওয়া যায়। এছাড়া প্লেটলেট থেকে যে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয় সেই গ্রোথ ফ্যাক্টরটাকে জয়েন্টের মধ্যে দেওয়া যেতে পারে। এছাড়া হচ্ছে আমাদের আরও নতুন ধরনের চিকিৎসাগুলো আসছে, যেটা অটোলোকাস কন্ড্রোসাইট, অর্থাৎ শরীরের এখান থেকে কার্টিলেজ নিয়ে, হাঁটুর এক জায়গা থেকে কার্টিলেজ নিয়ে সেটাকে একটা কৃত্রিম একটা মিডিয়ামের মধ্যে সেটাকে একটা হাইপার প্রেশার তৈরি করে তাকে বাড়িয়ে নিয়ে সেটাকে আবার জয়েন্টের মধ্যে ইনজেক্ট করে দেওয়া। এগুলো সবই এক্সপেরিমেন্টাল স্টেজে আছে, হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো। যেটা স্যার যেটা বললেন স্টেম সেল থেরাপি একটা আছে, এই ধরনের এগুলো কতটা এফেক্টিভ সেটা এক্ষুনি আমাদের পক্ষে বলা মুশকিল, কিন্তু এটা সিমটোম্যাটিক রিলিফের জন্য এগুলোকে আমরা ইউজ করতে পারি, অ্যাটলিস্ট ফর বাইং টাইম। খুব সুন্দর করে আপনি ব্যথা এবং চিকিৎসার একটা যে সমন্বয় সেটাকে ব্যাখ্যা করেছেন। সঙ্গে রয়েছেন দর্শক বন্ধু। হ্যালো, নমস্কার, শুনছি, বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমি শ্যামবাজার থেকে অলিভিয়া বলছিলাম। বলছি যে আমার কিছুদিন আগে, মানে 3 মাস আগে আমার সিজার হয়েছিল। তো সেক্ষেত্রে ওনারা ক্যালসিয়াম মেডিসিন দিয়েছেন, সেটা আমি খাচ্ছি, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে, আমার হঠাৎ করে এখন দেখছি মানে উঠতে বসতে গেলে না হাঁটুতে খুব লাগছে, মানে পায়ের পাতাতেও লাগছে দেখছি।
তো এটা কেন হচ্ছে বা এর ট্রিটমেন্ট কিভাবে আমি কি করব অবশ্যই সেটা শুনতে যদি একটু থাকুন। বলেন। একটু অন্যরকম প্রশ্ন, হ্যাঁ সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর রয়, দেখুন এরকম ডেলিভারির পরে আপনার ক্যালসিয়াম ডিমান্ডটা ইউজুয়ালি বাড়ে, কেন ব্রেস্ট ফিডিং করতে গেলে অটোমেটিকলি শরীর থেকে ক্যালসিয়াম মিল্কের মধ্যে দিয়ে বেরোয়, দুধের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। তাই জন্য প্রথম 6 মাস 1 বছর ডেফিনেটলি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দরকার, সঙ্গে ভিটামিন ডিও নেওয়া দরকার। তাই এইগুলোর সঠিক পরিমাণে সঙ্গে দরকার হলে দুধ, ছানা, দই এইসব ধরনের মিল্ক বা মিল্ক প্রোডাক্টস নেওয়াটা ডেফিনেটলি বাঞ্ছনীয়। এইগুলোতে যদি না কমে বা ব্যথা যদি বাড়তে থাকে তাহলে তো ডাক্তারকে দেখিয়ে কি কারণে ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু পরীক্ষা করে দেখে নেওয়া উচিত। বেশ ডক্টর পাল, শেষ করার আগে আজকে আমাদের আলোচনার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টেক অ্যাওয়ে মেসেজ আপনি দর্শক বন্ধুদের জন্য কি দিতে চাইবেন? যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা আপনারা সচেতন হন যে মুভমেন্টের সঙ্গে ব্যথা, অনেকক্ষণ বসে থাকলে উঠতে গেলে ব্যথা হচ্ছে, আবার রেস্ট নিলে কমে যাচ্ছে। এইটা যদি হয় প্রথমেই আগে ডাক্তারবাবুদের পরামর্শ নিন। তারা যা যা বলছেন তাদের জন্য খুব সিম্পল কিছু চিকিৎসা, নিজেদের জীবনযাত্রার কিছু পরিবর্তন, নিজের ওয়েট কমানো এবং নিজেকে সচল রাখা, এইটা যদি কেউ করতে থাকে সে সহজেই কিন্তু এই আর্থ্রাইটিস থেকে মুক্ত হতে পারে। ডক্টর রয়, আসছে আপনার কাছে। রোবোটিক সার্জারির একটা বড় ভূমিকা আছে, খুব ছোট্ট করে দর্শক বন্ধুদের জন্য এই অত্যাধুনিক সার্জারির সম্বন্ধে আপনি আমাদের বলেন যদি। দেখুন রোবোটিক আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট যেটা করা হয় সেটা কিন্তু যতটা অ্যাকিউরেটলি করা যায় আমরা আশা করব যে তার রেজাল্ট আরও ভালো হবে। আর রোবট আমাদের যেটা হেল্প করছে হলো এই জয়েন্ট রিপ্লেসমেন্টটাকে আরও রিফাইন করতে। তাই না আর কি, আমরা যেটা নর্মাল রোবোটিকের আগে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা রিপ্লেসমেন্টগুলো করে থাকি বা এখনও করি, সেটা ধরুন 1-2 মিলিমিটার এদিক ওদিক হতে পারে, কিন্তু রোবটের মাধ্যমে উই ক্যান ডু ইট টু লেস দ্যান 0.5 মিলিমিটার। তাই না 1 মিলিমিটার অর্ধেক অ্যাকুরেসি অ্যান্ড 1 ডিগ্রি। তাই না কি, দ্য অ্যাকুরেসি ইজ জাস্ট অ্যামেজিং। আমরা আশা করব যে রোবোটিকের মাধ্যমে যে রিপ্লেসমেন্টগুলো করা হবে সেগুলো আরও বেশি দিন চলবে, আরও কমফোর্টেবল হবে, আর পেশেন্টরা আরও উপকৃত হবেন। বেশ, তাহলে বোঝা গেল যে ব্যথা সহ্যই করতে হবে সেটা কিন্তু তার কোনো মানে নেই, এবং অবশ্যই থেমে থাকার নাম জীবন নয়। টেক হোম মেসেজ, ওষুধ কতদিন খাবে, কতদিন এক্সারসাইজ করবে, কতদিন রিহ্যাবিলিট করবে, সেই ব্যাপারটা ছোট্ট করে খুব শর্টে যদি বলেন। প্রথমেই সচেতন হন, আপনার আর্থ্রাইটিস হতে পারে এই সন্দেহটা করুন, ডাক্তারবাবুর কাছে যান। যদি চিকিৎসা শুরু হয় তাহলে ব্যথা হচ্ছে, যতদিন ব্যথা থাকবে ততদিনই ব্যথার ওষুধ খাবেন, ব্যথা কমে গেলেই ব্যথার ওষুধ বন্ধ করে দিন। তার জন্য আনুষঙ্গিক যে চিকিৎসা করছে সেইগুলি করুন, এক্সারসাইজ যেগুলো ডাক্তারবাবুরা বলবেন সেইগুলোকে ফলো করুন, জয়েন্টটাকে যতটা সম্ভব সচল রাখুন। এটা যদি কেউ করেন এবং দরকার প্রয়োজন অনুযায়ী বেল্ট কিন্তু তাকে পড়তে হবে, না হলে তাকে এই ইনজেকশন অথবা অপারেশনের দিকে যেতে হবে। এইগুলো কিন্তু তাকে প্রস্তুত থাকতে হবে। ডক্টর রয়, ছোট্ট করে আপনার আমার মনে হয় যে আপনার নর্মাল চিকিৎসায় যদি কাজ না হয় তাহলে কিন্তু অপারেশনের জন্য ভয় পাওয়ার কিছু নেই। আজকালকার দিনে অপারেশনের রেজাল্টস আর এক্সেলেন্ট, প্রয়োজন হলে অপারেশন করিয়ে নেন। বেশ, অতএব সঠিক চিকিৎসা, আত্মবিশ্বাস এবং নতুন করে চলার আশা নিয়ে আজকের আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। এটা জানিয়ে রাখতে ভুলবো না যে আগামী 14ই মে বৃহস্পতিবার দিন সুস্বাস্থ্যে যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে সেটা হচ্ছে বার্ধক্যের বড় শত্রু অবসাদ। বিশেষজ্ঞরা রয়েছেন ডক্টর হিরণময় সাহা এবং ডক্টর পায়েল তালুকদার, সঞ্চালনায় থাকবেন ডক্টর ধীরেশ চৌধুরী। সুস্বাস্থ্যে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা সঠিক চিকিৎসার মাধ্যমে আবার নতুন করে গুটি গুটি পায়ে হাঁটতে শিখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে আমাদের একান্ত নিজস্ব লোক সংস্কৃতির বর্ণময় সমাহার। Kausela como mais bandari, os culuquilasse.